রয়েছেন। আমরা আজ দুটো দপ্তর নিয়ে কথা বলবো, একটা হচ্ছে আমাদের শ্রম দপ্তর আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন। দুটা দপ্তরেরই কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা সবাই জানেন যে গোটা রাজ্যে যেভাবে বন্যা হয়েছে, বন্যা পরিস্থিতিতে আমাদের রাজ্যে একদিকে যেমন মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে আমাদের শ্রমিক যারা তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও যেহেতু আমাদের রাজ্যের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যেটা দুর্গাপুজো, এবং এই দুর্গাপূজা খুব সামনে, দুর্গাপূজা 1 মাসের মধ্যেই। তো এই আমাদের দপ্তর থেকে আমরা প্রত্যেক মালিক পক্ষ যাদেরকে প্রতি বছর যারা বোনাস দিয়ে থাকেন, এই ধরনের অর্গানাইজেশন গুলো যেমন সুইট শপ রয়েছে, টেইলারিং শপ রয়েছে, মেডিসিন শপ, রাইস মিল, হোটেল, রেস্টুরেন্ট, এই যে পেট্রোল পাম্প, বা আপনারাও রয়েছেন ওয়ার্কিং জার্নালিস্ট যারা, যেখানে 10 জনের বেশি শ্রমিক যারা কাজ করে, প্রেস হাউসে যাদের কাজ করে, সকলের জন্য আমরা নির্দেশিকা জারি করেছি তাদেরকে যেন গত বছর যেভাবে বোনাস দেওয়া হয়েছে তার থেকে একটু বাড়িয়ে যেন বোনাস দেওয়া হয়। আরেকদিকে চা বাগান, ইট ভাটা, যেখানে যেখানে 10 জনের বেশি শ্রমিক রয়েছে সেখানে যেন তারা বোনাসটা দিয়ে দেন, এবং সেটা নিয়ে যেখানে আলোচনার দরকার হয়, চা বাগানগুলোতে মালিক পক্ষ এবং আমাদের শ্রমিক পক্ষ থাকেন, এবং সেখানে আমাদের শ্রমিক সংগঠনগুলো একসঙ্গে বসে তারা নির্ধারণ করেন বোনাসটা কত হবে। তো সেটা যেন খুব শীঘ্রই দিয়ে দেওয়া হয়, এটা যেমন একদিক রয়েছে। অন্যদিকে আমাদের আপনারা জানেন আমরা ঘোষণা করেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নির্মাণ শ্রমিক প্রকল্পে আমরা আমাদের যারা শ্রমিকরা রয়েছে, নির্মাণ শ্রমিক যারা রয়েছে, প্রায় 42,981 জন শ্রমিক রয়েছে, তাদেরকে আমরা 4,000 টাকা করে দেব। আমরা ভাবলাম সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরি। ইতিমধ্যে 26,421 জন সেখানে জমা করেছে তাদের কাগজপত্র। আপনাদের মাধ্যমে ওই সমস্ত শ্রমিক বন্ধুদেরকেও আমরা বলতে চাই, যারা এখনো জমা দেননি তারা যেন তাদের কাগজপত্র জমা দিয়ে দেন। আমরা ইতিমধ্যে 11,365 জনকে পেমেন্ট করে দিয়েছি, 4,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে আমরা দিয়ে দিয়েছি। বাকি যারা রয়েছে তারাও যেন খুব শীঘ্রই পুজোর আগে সেগুলো জমা দিয়ে তাদের পেমেন্ট তারা নিয়ে নেন, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের বলতে খুশি হচ্ছে, আমরা 2024-25 আগস্ট মাস পর্যন্ত আমরা আমাদের নির্মাণ শ্রমিক যে প্রকল্প যেটা রয়েছে সেই প্রকল্পেও অন্যান্য 8টা সামাজিক প্রকল্প, সেগুলোর মাধ্যমে প্রায় 8,312 জনকে 5,32,33,089 টাকা ইতিমধ্যে আমরা পেমেন্ট করে দিয়েছি। আমাদের এখানে আপনারা জানেন ইএসআই যাদের রয়েছে, ইএসআই কার্ড যারা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন, তাদের মধ্যে 26,670 জন ইএসআই কার্ড সুবিধা প্রাপক যারা, তাদেরকে চিকিৎসা পরিষেবা বাবদ গত 1 বছর, অর্থাৎ গত যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা প্রায় 2,63,00,000 টাকা আমরা তাদেরকে দিতে পেরেছি। তো এগুলো আমাদের ছিল মোটামুটি আপনাদের শ্রমিক যারা তাদের জন্য। আর একটা হচ্ছে আপনারা জানেন প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ভিডিএ করা হয়, অর্থাৎ যারা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের যে মজুরি যেটা, সেটা বৃদ্ধি করা, তাদের বোনাস সেগুলো নির্ধারণ করা হয়। যেমন সাফাই কর্মচারী যারা রয়েছে তাদের, গোল্ড মেকার যারা রয়েছে তাদের, বিভিন্ন পেট্রোল পাম্পে যারা কাজ করে, এবং অন্যান্য ক্ষেত্রে অনেকগুলো জায়গায় যারা কাজ করে, প্রাইমারি স্কুলে যারা কাজ করে, নার্সারিতে, অটো রিক্সা ড্রাইভার, হাই স্কিল এবং স্কিল, সেমি স্কিল, আনস্কিল যারা লেবাররা রয়েছে তাদের মজুরি নির্ধারণ করা হয়। তো সেগুলো আমরা করে অলরেডি নোটিফিকেশন জারি করা হয়েছে, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো প্রত্যেক 6 মাস অন্তর অন্তর করা হয়, সেটাও করা হয়েছে। তো আপনাদেরকে এটাই আমাদের বলার ছিল যে আমাদের শ্রম দপ্তরের অধীনে আমরা সমস্ত যারা এবার বোনাস যারা পাবেন, বিশেষ করে চা বাগান এবং ইট ভাটার যারা কাজ করেন, গ্যারেজে যারা কাজ করেন, বিভিন্ন কলকারখানায় যারা কাজ করেন, সকলকে আমরা আজকে আপনাদের মাধ্যমে মালিক পক্ষকে আমরা অনুরোধ করব, এবার এই বন্যা, ভয়ানক বন্যাতে আমাদের শ্রমিকরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই বোনাসটা যেন খুব শীঘ্রই দিয়ে দেওয়া হয়। এটা নিয়ে আলোচনা যেখানে যেখানে দরকার সেটা যেন ওনারা করে নেন। এটা ছিল আমাদের শ্রম দপ্তরের। এটাতে যদি কিছু আপনারা জিজ্ঞাসা করতে চান তাহলে করতে পারেন। তো বাকি আমরা আমাদের সোশ্যালের একটা বিষয় রয়েছে, সেটা নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা রাখবো। শ্রম দপ্তরে কিছু জিজ্ঞাসা করবেন? একটু জুড়ে বলবেন, আমি
আর সব জায়গায় দেওয়া হয় না, এটা আমরা প্রয়াস থাকে আমাদের কাছে, যতক্ষণ পর্যন্ত শ্রমিক পক্ষ আমাদের কাছে কমপ্লেইন না করে আমরা সেখানে গিয়ে করতে পারি না কিছু। আমরা চাইবো আপনাদের মাধ্যমে কোনো অর্গানাইজেশন যেখানে 10 জনের বেশি কর্মচারী থাকবে, ওই সমস্ত অর্গানাইজেশনে যদি তাকে যেগুলো পাওয়ার কথা সেগুলো যদি না পেয়ে থাকে, তারা যদি আমাদের কাছে আমাদের ডাইরেক্টরিতে লিখিত কমপ্লেইন করে, তাহলে আমরা যথাযথ সরকারি নিয়ম অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা গত বছর, আমি ওনার প্রশ্নের, গত বছর আমরা প্রয়াস নিয়েছিলাম আমাদের এইখানেই, আমাদের এই সেক্রেটারি বিল্ডিং এ যত আউটসোর্সিং কোম্পানি রয়েছে, আমাদের এখানে প্রায় 40টার উপরে আউটসোর্সিং কোম্পানি রয়েছে, যারা গার্ড সাপ্লাই করে, যারা হাউসকিপিং সাপ্লাই করে, সুইপার কর্মচারীদেরকে সাপ্লাই করে, তাদেরকে আমরা ডেকে বৈঠক করেছি এবং তাদেরকে আমরা প্রথমেই ধরে নিতে পারেন, আমরা অনুরোধ করেছি তাদেরকে যেন শ্রমিককে বঞ্চিত না করা হয়, শ্রমিকের যে তার অধিকার সেটা যেন সুনিশ্চিত করে তাদেরকে যেন বোনাস দেওয়া হয়। গত বছর প্রথমবার হবে দুর্গাপূজার আগে প্রত্যেকটা বাগানে আমাদের ইন্সপেক্টররা, লেবার ইন্সপেক্টররা গিয়েছে, মালিক পক্ষের সঙ্গে কথা বলেছে, একাধিকবার গিয়েছে। অনেক বাগান রয়েছে, আমি নাম বলবো না এখানে, একাধিকবার 2বার 3বার 4বার আমাদের ইন্সপেক্টররা যেতে হয়েছে, সেখানে গিয়ে মালিক পক্ষকে বাধ্য করা হয়েছে বোনাস দেওয়ার জন্য। এর জন্য আমরা অ্যাডভান্স, দেখুন আমরা প্রায় 1 মাস আগেই আপনাদের মাধ্যমে, আমরা শুধু নোটিফিকেশন জারি করিনি, 1 মাস আগে আপনাদের মাধ্যমে প্রেস বার্তা এর জন্য করছি, যারা কর্মচারী রাখেন তারা যেন এই মেসেজটা পৌঁছে যায় যে এবারও আমরা সরকার যাদের যেখানে যেখানে আমাদের কর্মচারী বন্ধুরা রয়েছে তাদের যদি বোনাস না দেন, তাহলে সরকার যদি তাদের আমাদের কাছে কমপ্লেইন আসে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর যদি এরকম আমার সামনে আসে আমি নিশ্চয়ই দেখবো। আমি আমাদের ডাইরেক্টর রয়েছেন, উনি নিশ্চয়ই দেখবেন, আপনার কথা উনি নোট করছেন, দেখবেন যদি এরকম কোনো তথ্য থাকে। আমি এবারও বলছি, আমাদের এবার যেটা নিয়ে আমরা কথা বলছি বোনাস নিয়ে, বোনাস যেখানে আমাদের 10 জনের বেশি কর্মচারীরা রয়েছে সেখানে তারা বোনাস যে নির্ধারণ করা হবে সেই অনুযায়ী যেন তারা বোনাসটা দেয়, এবং আমি আশা করব যে এরা দেবেন আমাদের কর্মচারীদের স্বার্থে। আমাদের এখানে চা শ্রমিক বলে আমি বলতে পারবো না আপনাকে, 8,000-এরও বেশি পরিবার, প্রায় 8,000-এর বেশি পরিবার চা শ্রমিক রয়েছে। আপনাদের বলতে খুশি হচ্ছে আমার, আমাদের ত্রিপুরা রাজ্যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 50 বছর আমরা পার করেছি। এই 8,000 পরিবার যারা চা শ্রমিক পরিবার রয়েছে, এই গভর্নমেন্ট আসার পর প্রথমবার এদেরকে চা শ্রমিক প্রকল্পে জমির অধিকার, অর্থাৎ এদেরকে ভূমি দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে 3,000-এরও বেশি পরিবারকে জমি দেওয়া হয়েছে, জমির পাট্টা দেওয়া হয়েছে। তো আমাদের এই সরকারের প্রায়োরিটি হচ্ছে আমাদের অন্তোদয় যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা, তাদেরকে উন্নয়ন করা, তাদের জীবনমান উন্নয়ন। তো পাশাপাশি বোনাসটাও নিশ্চয়ই আমরা চা বাগানগুলোকেও চিঠি দিয়েছি। বাগান যদি আমাদের সেখান থেকে আমাদের শ্রমিক সংগঠনগুলো কোনো সমস্যা হলে আমাদের স্থানীয় জেলা স্তরে যেগুলো অফিস রয়েছে সেখানে যোগাযোগ করলে আমরা তাদেরকেও সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, আর আপনাকে আমি আপডেট দিতে চাই, অলরেডি ভিত্তিপ্রস্তরের পাশাপাশি বাউন্ডারি কমপ্লিট হয়ে আছে, বাউন্ডারি হয়ে গেছে এবং বাকিটাও টেন্ডার হয়েছে। এটা বোধহয় ন্যাশনাল কোনো একটা পিইসিউ কাজ পেয়েছে, যেগুলো সেন্ট্রাল এজেন্সি আছে, যেহেতু ক্যান্ডিডেট প্রজেক্ট ওনারাই করেছেন, তো কাজ সেটাও শুরু হয়ে যাবে। বাউন্ডারি অলরেডি কমপ্লিট হয়েছে, যারা বাউন্ডারি কাজ পেয়েছিল তারা করে নিয়েছে, বাকি বিল্ডিং এর কাজটাও শুরু হবে। আর কিছু লেবার সম্বন্ধিত? গ্রুপ সি গ্রুপ ডি কি আপনারা তো জানেনই, সেটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের। গ্রুপ সি তো আগেই দেওয়া হয়েছিল, গ্রুপ ডি তেও জানেন যে 2,500 পদ ছিল, 2,500 পদের মধ্যে যে দেওয়া হয়েছে আমরা যদি দেখি, তো টোটাল 2,500 পদ ছিল, সেখানে ইউআর 1,300, এসসি 425, এসটি ছিল 775। এখানে টোটাল ক্যান্ডিডেট যারা 11,900, টোটাল এমটিএস গ্রুপ ডি তে পোস্ট 11,988 জন বেরিয়েছিল।
টোটাল 1282 জন, এসসি 414 জন, ইউআর 1282 জন, এসসি 414 জন, এসটি 714 জন যারা টিকেছে, যাদেরকে দেওয়া হয়েছে। তো এটা তো আপনারা জানেন, সব ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এটা সম্বন্ধে গ্রুপ সি তে সবাই জয়েন করেছে। শুনুন, এটাও আমি কিছু পত্রপত্রিকা, কিছু মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে কেউ কেউ বলছেন না হাজার সংখ্যায় জয়েন করবে না, এরকম নয়। গ্রুপ সি তে যতজনকে অফার দেওয়া হয়েছে সবাই জয়েন করেছে। জয়েন করার পরে এনওসি কেউ কেউ অ্যাপ্লাই করেছে, সেটা খুব মিনিমাম সংখ্যায় 2-4 জন এনওসি অ্যাপ্লাই করেছে যে আমরা অন্য কোথায় ফিউচারের জন্য। এটা আজকে শুধু নয়, এটা বরাবরই সারা দেশেই এই নিয়ম রয়েছে। কেউ যদি বেটার কোনো অপশন থাকে তার ফিউচারের জন্য, তো সে অ্যাপ্লাই করতে পারে, তাকে এনওসি দিতে হবে। এটাও গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে নয়। আমাদের টিসিএস অফিসার যারা আছে তারাও যান বাইরে, আইএসরা যান, টিসিএস অফিসাররা যান, সবাই যান, তার বেটার অপশন যদি পায় সেখানে যেতে পারে। এরকম নয় যে গ্রুপ সি থেকে খুব চলে গেছে। গ্রুপ সি তে খুব মিনিমাম সংখ্যায় অ্যাপ্লাই করেছে। গ্রুপ ডি তে এখন ঘোষণা হয়েছে, নিশ্চয়ই তাদেরকে দেওয়ার পরে 2-4 জন অ্যাপ্লাই করতেই পারে, এটার মধ্যে কোনো বাধ্যকতা নেই, কেউ যেতে পারবে না। কিন্তু এরকম যে বলা হচ্ছে যে চলে যাবে, এরকম অপশন নেই। আজকের দিনে আপনারা জানেন সরকারি চাকরি পাওয়াটাও কঠিন। আজকের দিনে সরকারি চাকরি সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই এখানে কম্পিটিশনটা একটু বেশি। এখান থেকে বললেই চলে যাবে না সবাই, 2-4 জন যেতে পারে, হয়তো কিছু আছে যারা হাই ট্যালেন্টেড ভাববে, অন্য কথা কোনো অপশন থাকলে যেতে পারে। 1980 জনই অফার নিয়েছে, এটার কোনো অপশন নেই। দেখুন, যারা অফার পেয়েছে সবাই জয়েন করেছে। জয়েন করার পরে 2 মাস 3 মাস 4 মাস ডিউটি করার পরে তারা হয়তো, আমরা যেমন দেখুন টিপিএসসি দিয়েও যারা আসছে, যারা যারা আইএসরা আসছে বা আমরা টিসিএস অফিসার আসছে, তারাও তো যায়, তারাও তো অন্যত্র যায়। তো এটা কোনো এরকম বিষয় না যে সবাই চলে যাচ্ছে, এরকম কিছু না। দেখুন, এইগুলো তো এরকম বললেই বোঝায় এগুলো সম্ভব নয়, না তার একটা নিয়ম রয়েছে। আপনারা জানেন যে সারা দেশে, শুধু আমাদের ত্রিপুরা নয়, গোটা দেশে ওই 10,323 নয়, গোটা দেশে চাকরি নিয়ে অনেকগুলো রাজ্য সেখানে অনিয়মের কারণে তাদের চাকরি গিয়েছে। একটা ছেলে যখন, একটা মেয়ে যখন চাকরি পায়, তার 4 বছর 5 বছর চাকরি করার পর যদি চাকরিটা চলে যায়, তখনকার যে পরিস্থিতি দাঁড়ায়, সেটা আপনি সাধারণ মানুষ হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে যদি একটু অনুধাবন করেন, বুঝতে পারবেন তখনকার স্থিতিটা কি দাঁড়িয়েছে। আজকে সারা দেশে শুধুমাত্র ত্রিপুরায় গিয়েছে 10,323 নয়, ওয়েস্ট বেঙ্গল সহ হরিয়ানা অনেক রাজ্যে এই চাকরি সংক্রান্ত বিষয় কোর্টে মামলা হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন যে আগে তো এরকম শোনা যেত না। আগে ভারতীয় যে ব্যবস্থাপনা, আমাদের চাকরির যে ব্যবস্থাপনা, সেটা সেরকম ছিল না। আজকের সময় বদলেছে। আজ 2010-এর পর থেকে অনেক বদলেছে। আজ আরটিআই এসছে, কোর্ট অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছে। আজ আগে আরটিআই ছিল না, মানুষ জানার অধিকার ছিল না, আজ কিন্তু সমস্ত কিছু পরিষ্কার। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন গভর্নমেন্ট এসে চাকরির ক্ষেত্রে অন্ততপক্ষে বলেছেন একদম ট্রান্সপারেন্ট নীতিতে যেন চাকরি হয়, তাই আমরাও একটু সময় লাগছে। জিআরবিটি গ্রুপ ডি তে অনেকদিন অনেক যুব বন্ধুরা আমাদেরকে বলতেন, ডেপুটেশন দিতেন, কবে আপনারা দেবেন। আমরা বারবার একটাই বলতাম আমাদের আধিকারিকদেরকে, যে এটা যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, স্পষ্টতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে যেন চাকরিগুলো দেওয়া হয়। তাই একটু সময় লেগেছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা চাকরি পাবে তারা যেন সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। দেখুন, মানুষের কিছু মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে মানুষের রাগ ক্ষোভ থাকতেই পারে। যেখানে 16,000 1:6, আপনারা জানেন যে এটার মধ্যে যে ব্যবস্থাটা ছিল, যে একজন চাকরি প্রার্থী যিনি পরীক্ষায় পাশ করেছেন, এরকম 6 জন লোক যারা ভাইভাতে বসছেন, এরকম 6 জন রিটেনে পাশ করা 6 জনের মধ্যে একজনে চাকরি পাবে, অর্থাৎ 5 জন লোক পাবে না। 16,000 লোক যারা রিটেনে টিকেছে, এর মধ্যে 2,500 চাকরি পাবে। তো অবভিয়াসলি বাকি সংখ্যা যারা থাকবে তারা মন খারাপ করবেই। এখানে মেধা মেধা নয়, এগুলো যে চর্চা চলছে, এটার কোনো 6 জন লোক, 6 জনের মধ্যে একজন চাকরি পাবে, 5 জন পাবে না, এটা পরিষ্কার। তো সংখ্যাটা যেহেতু কম, ডিমান্ডটা যেহেতু বেশি, তার জন্য একটু মানুষের মধ্যে মন খারাপ থাকতেই পারে। কিন্তু আমরা চাকরি নিয়ে কোনো ধরনের মানুষকে হেনস্থা হোক এই তো আমরা চাই না। আমরা চাই চাকরি যেন মানুষ এই চাকরিটা পাওয়ার পরে তার সুনিশ্চিত একটা ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। ইতিমধ্যে এগুলো প্রসেস চলছে, হয়ে যাবে, যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে হয়ে যাবে। আমরা দ্বিতীয় বিষয়ে আসি আপনাদেরকে, যেটা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের যে বিষয়টা,
এই বিষয়টাও আপনারা সবাই জানেন, আমাদের রাজ্যে 10,222টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, যার মধ্যে প্রায় 2,90,659 জন শিশু রয়েছে আমাদের সেখানে, আর 26,458 জন গর্ভবতী মায়েরা রয়েছেন রেজিস্টার্ড আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার গুলোতে। ইতিমধ্যে আমরা কেন্দ্র সরকারের যে অর্থের ইয়েতে আমরা নতুন করে 216টা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা নতুন করছি। এর মধ্যে 44টা অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে রিয়াং শরণার্থী শিবির হয়েছে সেখানে করা হচ্ছে। এছাড়াও পিএম জন্মন প্রকল্পে আমরা 77টা নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ব্রু সেটেলমেন্ট এরিয়া, সেখানে সেগুলোকে করা হয়েছে। আপনারা জানেন এই 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে আমাদের রাজ্যে 9,210টা অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের বিল্ডিং রয়েছে, পাকা বাড়ি রয়েছে। আমাদের ডোনার মন্ত্রণালয় থেকে আরো নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আমরা 47টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য মঞ্জুরি পাওয়া গেছে। এর মধ্যে 32টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাকা বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে, বাকি 15টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণের কাজ চলছে। এতে মোট 4,52,00,000 টাকা আমরা ডোনার মন্ত্রণালয় থেকে পেয়েছি। আপনারা জানেন যে রেগা প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি তৈরি করা হয়। 260টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা ভবন নির্মাণের জন্য আমরা 31,20,00,000 টাকা আমরা সেখানেও পেয়েছি, সেটাও কাজ চলছে। পিএম জন্মনে প্রকল্পে জনজাতি বসতি এলাকায় 88 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা ভবনের নির্মাণের জন্য 10,56,00,000 টাকা, প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য 12 লক্ষ টাকা করে মঞ্জুরি দিয়েছে। এই 88টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা ভবন নির্মাণের কাজ ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরকে দেওয়া হয়েছে, সেটার কাজ শুরু হয়েছে। আপনারা জানেন আমরা অঙ্গনওয়াড়ি যারা শহরে বসবাস করি অনেক সময় ভাবি অঙ্গনওয়াড়ি সেন্টারের বোধহয় সবগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারই বোধহয় ভেঙে পড়ে যাচ্ছে। আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টার গুলো রয়েছে, আমি প্রথমেই যেটা বললাম 10,222টা অঙ্গনওয়াড়ি সেন্টার, যার মধ্যে আমাদের ওই অঙ্গনওয়াড়ি সেন্টার 9,210টা অঙ্গনওয়াড়ি সেন্টার বিল্ডিং রয়েছে। এই বিল্ডিং গুলোর মধ্যে আমরা ধলাই জেলাতে ইতিমধ্যে আপগ্রেড করার জন্য ধলাই জেলাতে হাতে নেওয়া হয়েছে 2 কোটি টাকা অনুমোদন দিয়েছে সরকার, যেখানে আর প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে আরো লাগানো হচ্ছে এবং এলইডি টিভির ব্যবস্থা করা হচ্ছে ইলেকট্রিসিটি সহ। তো আমরা ধলাই জেলাকে প্রথম ধরেছি, সেখানে ধলাই জেলা অঙ্গনওয়াড়ি সেন্টার গুলোতে টিভি থাকবে, আরো থাকবে এবং ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও আমাদের ভারত সরকার আরো আমাদের 2024-25 অর্থ বছরে 274টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি করার জন্য 2,74,00,000 টাকা অনুমোদন দিয়েছে। আর আমাদের প্রয়াস রয়েছে রাজ্যের প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার যেগুলো আমাদের ঘর রয়েছে প্রত্যেকটাকে সক্ষম অঙ্গনওয়াড়ি করার জন্য। আর একটা আজকে সকালবেলায় আপনারা যারা গিয়েছিলেন আমাদের অভয়নগরে আমরা একটা উদ্ঘাটন করলাম প্রথমবারের মতো এমস, এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি পরিদর্শন এবং মনিটরিং সিস্টেম, একটা অ্যাপস বানিয়েছি আমরা। এই 10,000 অঙ্গনওয়াড়িতে আমাদের যারা সুপারভাইজাররা রয়েছেন সেখানে গিয়ে গিয়ে তারা যে ভিজিট করতে যান, অনেক সময় সংখ্যাটা যেহেতু বেশি সেখানে ভিজিটে তারা ফিজিক্যালি যান না, গিয়ে বাইরের থেকে করে নেন। তার জন্য আমরা নতুন যে অ্যাপসটা আজকে আমরা লঞ্চ করলাম, ওই অ্যাপসটা এভাবেই বানানো হয়েছে যিনি সার্ভে করতে যান বা ভিজিট করতে যান তিনি ওই সেন্টারে না গিয়ে করতে পারবেন না। অর্থাৎ এরকম ভাবেই ডিজাইন করা হয়েছে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়েই ওনাকে ভিজিট করেই সেটাকে রিপোর্ট করতে হবে। অর্থাৎ ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের 50 মিটারের সারাউন্ডিং এর মধ্যেই ওই সুপারভাইজারকে যেতে হবে, তবেই সেটাকে রিপোর্ট আপলোড করতে পারবে। এই ধরনের একটা আধুনিক আমরা অ্যাপস আজকেই লঞ্চ করলাম আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার গুলোকে যেন আরো ভালো পরিষেবা পায় মানুষ, সেখান থেকে সেই কাজটা করতে পারে তার জন্য শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার আমাদের একটা যোজনা চলছে, এর মধ্যে প্রায় আমরা 21,080 জন গর্ভবতী মাকে 4,21,60,000 টাকা ইতিমধ্যে আমরা দিয়েছি, যারা 2,000 টাকা করে প্রত্যেক মায়েরা পান যখন গর্ভবতী হন। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যার মধ্যে 2024 এবং 25 এই বছর আমাদের লক্ষ্যমাত্রা হলো 15,416 জন গর্ভবতী মাকে এই সুবিধা দেওয়া। ইতিমধ্যে আমরা 3,818 জন মাকে আমরা উপহার এই সুবিধা দিতে পেরেছি, যার মধ্যে 4,64,43,000 টাকা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় যেটা আমাদের স্কিম চলছে সামাজিক ভাতা, এটা নিয়ে প্রতিদিন পত্রিকার পাতায় মিহিরদা আছেন, অনেকে আছেন, পত্রিকাতে লেখা হয় যে ভাতা পাচ্ছেন না।
আমি ভাতাটা বলছি, আমাদের 33টা স্কিমে ভাতা দেওয়া হয়, যার মধ্যে 4,03,577 জন ভাতা পান আমাদের এখানে। 23 এবং 24 বছরে, যে অর্থ বছরে, প্রায় 786,59 লক্ষ টাকা এতে দেওয়া হয়, মানে এত টাকার দরকার হয় আমাদের। এখন কথাটা হচ্ছে, এই ভাতার সংখ্যাটা যদি বলি আমি, আমাদের 8টা ডিস্ট্রিক্ট মিলে আমাদের যেটা স্টেট গভর্নমেন্টের যে ভাতা রয়েছে সেটা হলো 2,26,996 জন ভাতা হলো স্টেট গভর্নমেন্টের ভাতা প্রাপক। মুখ্যমন্ত্রী সামাজিক যে প্রকল্প নতুন যেটা শুরু হয়েছে, তাতে করে 28,658 জন মানুষ ভাতা পান। কেন্দ্র সরকারের যে স্কিম রয়েছে NSAP, তাতে ভাতা দেওয়া হয় 1,48,894 জন। এখন যে সংখ্যাটা বললাম, এই সংখ্যার ভাতা প্রাপক যারা, এই 4,03,000 লোক ভাতা পান, যার মধ্যে 20,500 লোক, এবং এটা স্টেট গভর্নমেন্টের যে প্রকল্প, 20,500 লোক যারা এখনো জিওটেকি, অর্থাৎ জিও বলছি, আমাদের আধার লিঙ্কেজ করতে পারা হয়, মানে করা যায়নি। আমরা অনেকবার আমাদের ব্লক স্তরে গিয়ে আমরা ক্যাম্প করে মানুষকে আমরা অনুরোধ করেছি যে সবাই যেন আমাদের আধার লিঙ্কেজ করে দেওয়া হয়। আধার লিঙ্কেজ না করা হলে কি হয়, ডিজিটাল সাইনের ব্যবস্থা, মানে ডিজিটাল সাইন দিয়ে যে পেমেন্টটা করতে হয় সেটা আমরা করতে পারিনি। এর জন্য কি হয়, প্রত্যেক মাসে ওই যে সংখ্যাটা 20,500 যে সংখ্যাটা, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট স্কিমে, আর সেন্ট্রাল স্কিমে প্রায় 5,000, তো প্রায় 25,500 লোক যারা ভাতা পেতে সমস্যা হয় প্রত্যেক মাসে। আমরা এর জন্য পত্রিকাতে দেখি যে আমরা দেখুন 4 লক্ষ লোককে ভাতা দিচ্ছি, যার মধ্যে ওই 25,000 লোক যারা ভাতা পেতে সমস্যা হয় প্রত্যেক মাসেই, তাদের টাইমে ভাতাটা যায় না। এর জন্য আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে অনুরোধ করব, যারা যারা ভাতা পান না, তার প্রত্যেক মাসের ভাতা তাদের অ্যাকাউন্টে ঢুকে না, 1 মাস 2 মাস ভাতা ঢুকেনি, তারা আমাদের সিডিপিও অফিসগুলো, আমাদের যে 56টা সিডিপিও অফিস আছে, সেখানে সিডিপিও অফিসে যেন যোগাযোগ করেন এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দেন। অনেক জায়গায় আমরা দেখেছি একাধিক ভাতা রয়েছে, অর্থাৎ ধরুন কোনো দিদি যিনি 40 বছরে বিধবা হয়েছেন, তো তিনি বিধবা ভাতা পেতেন, কিন্তু যখন উনার বয়স 60 হয়েছে, 60 ঊর্ধ্ব হলো, তিনি কিন্তু মানে এরপরে গিয়ে বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন। সেগুলো একটা সময় ছিল, তো অ্যাপ্লাই করেছেন, দুটো ভাতা একসঙ্গে তিনি নিচ্ছেন। কিন্তু এখন যখন আমাদের আধার লিঙ্কেজ হয়ে গেছে, তখন কিন্তু একটা ভাতা কেটে গিয়েছে। এর জন্য অনেকেই আছেন যে তারা তাদের পরিচয় নিয়ে আসতে চান না সিডিপি অফিসে, যেখানে আমরা বারবার ক্যাম্প করার পরেও ওনারা আসেন না সামনে যে আমি ভাতা প্রাপক, কারণ সেখানে আধার কার্ডটা একটাই থাকবে, একটা ভাতা কেটে যাবে, তার জন্য আসেন না। ওই সমস্ত ক্ষেত্রে কিছু একটু সমস্যা রয়েছে। আমরা চাই, আমাদের দপ্তর প্রতিনিয়ত ক্যাম্প করছে যে সমস্ত ভাতাগুলো যেন আধার লিঙ্কেজ হয়ে যায়, তাহলে কি হবে, সকলেই মানে কেউ ভাতা দেরি হবে না, টাইমে ভাতাটা দেওয়াও যাবে এবং স্বচ্ছতার সঙ্গে সেটা দেওয়া যাবে। সেই কাজটা আমরা করছি। আমরা আশা করছি ধীরে ধীরে করে আমরা আজ প্রায় 25,000-এ এসে দাঁড়িয়েছে, 4 লাখ পরে ভাতা প্রাপক, যার মধ্যে 25,000 রয়েছে। এই সমস্যাটা সেটাও আমরা খুব শীঘ্রই সমাধান করে নেব। দ্বিতীয়ত হলো মুখ বধিরদের জন্য। আপনাদের বলতে খুশি হচ্ছে, আমাদের রাজ্যে 1971-এ সরকারি উদ্যোগে মুখ বধির যারা, তাদের জন্য একটা স্কুল আর তাদের একটা হোম চালু করা হয় অভয়নগরে। যে হোমটা আজ 50 বছর পর, 50 নয় এরও বেশি সময় পর আমরা সেটাকে আপগ্রেড করতে পেরেছি। এখানে কি ছিল, শুধু নার্সারি থেকে ক্লাস 1 পর্যন্ত ওই স্কুলে বাচ্চাদেরকে রাখা হতো। তার পরবর্তীতে ওই স্কুল থেকে পরবর্তীতে সাধারণ ছেলেমেয়েরা যে সমস্ত স্কুলে পড়ে সেখানে নিয়ে ভর্তি করা হতো। তাই সেখানে কি হতো, সবাই ড্রপ আউট হয়ে যেত, কারণ সেখানে যেহেতু স্পেশাল বাচ্চাদের কোনো ব্যবস্থা ছিল না, সেখানে ড্রপ আউট হয়ে যেত। কিন্তু এটা 50 বছর সময় লেগেছে আমরা সেটাকে সরকারি একটা স্কুলে রূপান্তরিত করতে। আমরা আজ ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে আজ আমরা করেছি। আমাদের রাজ্যে প্রাইভেট একটা স্কুল ছিল, যেখানে প্রত্যেক বছর 40-50 হাজার টাকা দিয়ে প্রাইভেটে পড়াতে বাধ্য হতো। যাদের আর্থিক সচ্ছলতা ছিল তারা সেই প্রাইভেটে গিয়ে ওই মুখ বধিরদের পড়াতেন।
সরকারি স্কুলের ব্যবস্থা ছিল না, সেখানে ওই সাধারণ বাচ্চাদের সঙ্গে পড়তে হতো। আমরা আজকে এটাকে আবার নতুন করে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে আমরা করতে পেরেছি। সেটা আমাদের এখানে টিটিএডিসি এলাকাতে আপনার 2023-24 অর্থ বছরে শিশুদের জন্য আমরা 2,68,00,000 টাকা বরাদ্দ করেছি। আমরা 2024-25 আর্থিক বছরে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে 59 জেলাতেও 1,34,00,000 টাকা দুটা শিশু হোম, একটা হচ্ছে আমাদের গোমতী জেলায় ঢালাকে শিশু হোমের কাজ চলছে, সেটার ব্যয় হবে সেখানে 2,68,00,000 টাকা, সেটা নির্মাণ কাজ শুরু হয়েছে। এবং একটা 59 জেলায় শিশু হোম হবে, সেখানে 1,34,00,000 টাকা সেখানে খরচা করা হচ্ছে একটা শিশু হোমের জন্য। দুটা সরকারি শিশু হোম দুটা জেলায় তৈরি হচ্ছে। তো মোটামুটি এইগুলো আমাদের আজকের বিষয় ছিল সমাজ শিক্ষা দপ্তরের। আপনারা যদি এর মধ্যে কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। দেখুন, গ্র্যাচুইটির বিষয়টা আমাদের কাছে এসছে, কোর্ট রায় দিয়েছে, এটা সুপ্রিম কোর্টে গিয়েছে। আবার সুপ্রিম কোর্ট যদি বলে, যদি দেয় তাহলে তো দিতে হবে। সব রাজ্যে যেভাবে দেবে, কর্মচারীদের যা নিয়ম রয়েছে তা নিয়ম মেনেই করতে হবে। তো আমাদের দপ্তর থেকে বোধহয় সেটা সুপ্রিম কোর্টে মামলাধীন রয়েছে, সেটা মামলা শেষ হলে নিশ্চয়ই তারা যদি পাওয়ার থাকে তো পাবে তারা। দেখুন, কিছু কিছু গভর্নমেন্ট সুবিধা যেগুলো বলা হয়েছে, অঙ্গনওয়াড়িতে যাদেরকে ওয়ার্কার বা হেল্পার নিয়োগ করা হয়, যেগুলো কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হয়, তার এটা সাম্মানিক দেওয়া হয়, তাদের বেতনভুক্ত নয়। আমাদের মাথায় রাখতে হবে, আর যারা গ্রুপ ডি তে চাকরি পেয়েছেন তারা রেগুলার কর্মচারী চাকরি পেয়েছেন, কিন্তু যারা অঙ্গনওয়াড়িতে যারা হেল্পাররা বা দিদিমণিরা কাজ করছেন তারা কিন্তু সাম্মানিক পাচ্ছেন। তাদেরকে কিন্তু এজ এ স্যালারি বা গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট নিয়ম সেটা মেনে কিন্তু দেওয়া হচ্ছে না তাদেরকে। তো এগুলো আমাদের দেখতে হবে। এখন একজন রেগুলার কর্মচারী যা যা সুবিধা পান সব যদি তিনি দাবি করেন, সেটা নিশ্চয়ই সরকার দিতে পারবে না। আর কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সরকার সেভাবেই কাজ করবে। নতুন করে আমরা 28,658 জনকে ভাতা দিয়েছি। সবাই পাচ্ছে। আমি যেটা বললাম আপনাদেরকে, এখানে 4,03,577 জন ভাতা পাবো, ভাতা পান, যার মধ্যে 20,500 স্টেট গভর্নমেন্ট আর 5,000-এর মতো এনএসপি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের। এই 25,500 লোককে ভাতা দিতে আমাদের সমস্যা হয়। ডিজিটাল যে সাইনের ব্যবস্থাটা সেটা আমরা করতে পারিনি, যেহেতু তাদের আধার, কেন্দ্র সরকার বলে দিয়েছে আধার লিঙ্ক করতে হবে। আধার লিঙ্ক যেহেতু হয়নি, ডিজিটাল সাইনের ব্যবস্থা হয়নি, সেটা দিতে দেরি হচ্ছে। এটা যখন সলভ হয়ে যাবে সবাই একসঙ্গে ভাতা পেতে শুরু করবে, তখন আর এই সেই এখন যে সমস্যাটা হচ্ছে মাঝে মাঝে 2 মাস 3 মাস পাচ্ছেন না, সেটা একটা সমস্যা। আর আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব, যারা ভাতা পাবো, আমরা চাই তারা যারা ভাতা পান না আমাদের সিডিপি অফিসে ওনারা যোগাযোগ করুন। আমরা বারবার বলি, আমরা পত্রিকাতেও এড দিই, যে ওনারা যেন সেখানে গিয়ে যোগাযোগ করেন, আধার কার্ড, ওনার যে বয়সের সার্টিফিকেট সেগুলো নিয়ে। প্রতিনিয়ত আমরা এটা কন্টিনিউ প্রসেস। এটার মধ্যে যখনই আমরা মুখ্যমন্ত্রী জনতা দরবারে আপনাদের মাধ্যমে মিডিয়ার বন্ধুরা যখনই পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখি যে পাওয়ার উপযুক্ত সে তিনি পাচ্ছেন না, আমরা সঙ্গে সঙ্গে আমাদের অফিসারই সেটা করে দিয়ে থাকেন। ইতিমধ্যে অনেককে করে দেওয়া হয়েছে। আমাদের এটাও বুঝতে হবে যে আমরা সবাই যদি, আমাদের কাছে এরকম কেস রয়েছে যে একটা পরিবারে মা বাবা ছেলে রয়েছেন, এখন ছেলে চাকরি পেয়েছেন, পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ওনার ফ্যামিলি রেজিস্টার আলাদা করে নিচ্ছেন, নিয়ে মা বাবাকে দেখছেন না। এগুলো সামাজিক বেদি, কিন্তু এগুলো আমাদের দেখতে হবে। যেহেতু আমি সমাজ কল্যাণ দপ্তরটা দেখি, আপনাদের বলতে কষ্ট হচ্ছে যে আমাদের রাজ্যে এতগুলো হোম, গভর্নমেন্ট সিদ্ধান্ত এই শুনলেন আপনি, 2টা শিশু হোম তৈরি করছি আমরা। শিশু হোম শুধু নয়, এখন সিদ্ধান্ত হয়েছে বৃদ্ধাশ্রম প্রত্যেক জেলাতে করতে হবে। আগরতলা যে বৃদ্ধাশ্রম গুলো, সেখানে জায়গা নেই, লোক রাখার থাকার জায়গা নেই, মানে আরো চাই। জেলাতে আমরা করছি বৃদ্ধাশ্রম, সেটা কেন হবে? আমাদের রাজ্যে তো আজ আমরা এত শিক্ষিত সবাই, আমরা এত উন্নত সবাই, আমরা সবাই বলছি আমরা উন্নতির দিকে যাচ্ছি, শিক্ষায় আমরা উন্নত হচ্ছি, অথচ বাড়িতে মায়ের জন্য বাবার জন্য একটা রুম তৈরি করতে পারি না। এগুলো তো বেরিয়ে আসতে হবে না?
ভাতাটা তো সমস্যার সমাধান নয়, ভাতাটা সরকার দেবে, যাদের প্রয়োজন নিশ্চয়ই তাদেরকে দেবে, সরকার দেখবে। কিন্তু আমরা দেখছি একটা পরিবারে সরকারি চাকরি থাকা সত্ত্বেও পরিবারের ফ্যামিলি রেজিস্টার আলাদা হয়ে ভাতার জন্য দাবি করছে। গরিব মানুষ যারা অসহায় গ্রামীণ এলাকাতে যারা আমরা পত্রিকাতে দেখি, অনেক সময় অনেক মিডিয়াতে দেখি, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই সেখানে যেন ভাতা পৌঁছে দেওয়া যায়। অলরেডি আমরা দিয়েছি, আমরা 100 জন আমাদের অঙ্গনওয়াড়ি আরো আমার মনে হয় 1 বছর আগেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছে তাদেরকে সুপারভাইজারে আমরা তাদেরকে প্রমোশন দিয়েছি। হ্যাঁ, 100 জনকে আমরা একসঙ্গে 100 জনকে সুপারভাইজারে আমরা তাদেরকে দিয়েছি। ঠিক আছে, আর কিছু? ধন্যবাদ সবাইকে। কিছু হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, একটু দিয়ে দিন না।